ঠিক আছে। ওকে, দেখা যাচ্ছে বা সাউন্ড শোনা যাচ্ছে? হুম, একজন রেসপন্স করেন। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সব ঠিকঠাক? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা পড়ব হচ্ছে আহ, আজকে আমরা পড়ব কনজাংশন ইন স্পোকেন, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে হলে আপনার সেন্টেন্সগুলোকে বড় করতে হবে। সবসময় আপনি বিভার্ব দিয়ে কথা বলবেন, এটা তো হবে না, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? আমাদের সেন্টেন্সগুলোকে বড় বড় করে কিভাবে বলা যায় সেগুলোই আমরা দেখব। আর আপনি বড় সেন্টেন্সকে বড় করতে হলে কনজাংশন অবশ্যই আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে? কন মানে হচ্ছে একত্র, সিওএন, কন মানে হচ্ছে একত্র, আর জংশন মানে হচ্ছে সংযুক্ত, অর্থাৎ একত্রে সংযুক্ত হওয়াকেই কনজাংশন বলে। এখন ওর কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে একটি পার্টস অফ স্পিচ বা দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে সংযুক্ত করে। প্রথমে এই কথাটা আপনারা একটু মাথায় ঢুকিয়ে নেবেন যে আসলে কনজাংশন কি। কনজাংশন কি এটা আপনাকে সবার আগে জানতে হবে, ঠিক আছে? কনজাংশন কি এটা সবার আগে জানতে হবে, ঠিক আছে? তাহলে দেখুন, কনজাংশন হচ্ছে কি? দুই বা ততোধিক ওয়ার্ড, ক্লজ অথবা সেন্টেন্সকে সংযুক্ত করে। যদি আমি খুব সহজে বলি, যেমন আমি ভাত খাই এবং আমি স্কুলে যাই। আমি ভাত খাই এবং আমি স্কুলে যাই। তাহলে দেখেন, আমি ভাত খাই এটা একটা সেন্টেন্স, আমি স্কুলে যাই এটা আরেকটা সেন্টেন্স। ও কি করলো? মাঝখানে একটা অ্যান বসিয়ে দিল। এই অ্যান বসিয়ে দুটো বাক্যকে একসাথে করে ফেললো। তার মানে আমরা দুইটা বাক্যকে একসাথে করলে একটা বাক্য হচ্ছে। আর এটা হচ্ছে একটা অন্যতম কৌশল সেন্টেন্সকে বড় করার। আগে আমরা ছোট ছোট দুইটা সেন্টেন্স বলেছি, এখন আমরা একটা সেন্টেন্স নিয়ে এসেছি এবং আমাদের সেন্টেন্সটা কি হয়ে গেল? কম্পাউন্ড হয়ে গেল, বা একটু স্ট্যান্ডার্ড মানের সেন্টেন্স হয়ে গেল। ছোট ছোট সেন্টেন্স ইউজ করলে এটাকে বলা হয় বিগিনার। আর বড় বড় সেন্টেন্স ইউজ করা, প্রিপোজিশন ইউজ করা, কনজাংশন ইউজ করা, কানেক্টরস ইউজ করে যখন আপনি কথা বলবেন, তখন সেটাকে বলা হয় স্মার্ট ইংলিশ, ঠিক আছে? মানে একটু উন্নত মানের ইংলিশ যেটাকে বলে। ওকে, তাহলে কনজাংশনের কাজ কি? সংযুক্ত করা। সেটা হইতে পারে দুইটা ওয়ার্ড, হইতে পারে দুইটা ক্লজ, হইতে পারে সেন্টেন্স। এখন কনজাংশন কত প্রকার? কনজাংশন তিন প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে কোঅর্ডিনেশন কনজাংশন, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং আরেকটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। শোনা যাচ্ছে সামিরা আপু? ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখেন, আমরা কনজাংশন তিন প্রকার বুঝতে পারতেছি। একটা কোঅর্ডিনেটিং, একটা সাবঅর্ডিনেটিং, এন্ড আরেকটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তো চলুন আমরা এগুলোর বিস্তারিত কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো একটু জেনে নিই। কোঅর্ডিনেটিং মানে কি? কোঅর্ডিনেটিং মানে কি? আমাকে একটু কোঅর্ডিনেট করো। কোঅর্ডিনেট মানে কি? সহযোগিতা করা, ঠিক আছে? এটার অর্থটা হচ্ছে সহযোগিতা করা। অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্স যখন সহযোগিতামূলক আচরণ করে বসবে, সেন্টেন্সটা বড় হবে, তখন সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন আমি যদি বইয়ের সংজ্ঞা বলি, সেক্ষেত্রে যে কনজাংশন সমশ্রেণীর ওয়ার্ড। সমশ্রেণী মানে কি? এই পাশে যদি অ্যাডজেক্টিভ হয়, ওই পাশেও অ্যাডজেক্টিভ হবে। এই পাশে নাউন হলে ওই পাশেও নাউন হবে। এই পাশে ফিউচার টেন্স হলে ওই পাশে ফিউচার টেন্স হবে। এগুলোকে বলা হয় সমজাতীয়। ওকে, সমশ্রেণীর ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজকে যুক্ত করতে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে বা বসে, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটা উদাহরণ দিই। হি রিডস অ্যাটেন্টিভলি, সে পড়ে মনোযোগ সহকারে। মেক্স গুড রেজাল্ট, কি করে? ভালো রেজাল্ট করে। তাহলে দেখেন, আমি চাইলে সেন্টেন্সটা এভাবে বলতে পারি, হি রিডস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়ে, এবং বলতে পারতাম হি মেক্স আ গুড রেজাল্ট, সে একটা ভালো ফলাফল তৈরি করে বা অর্জন করে। দেখেন, এই দুইটা সেন্টেন্সকে আমরা একসাথে সংযুক্ত করে ফেলেছি কি দিয়ে? অ্যান্ড দিয়ে। এই যে অ্যান্ড দিয়ে আমরা যে সংযুক্ত করলাম, এটাকেই বলা হয় কনজাংশন। এবং কনজাংশন তিন প্রকার। তিন প্রকারের কোঅর্ডিনেটিং এর মধ্যে অ্যান্ড পড়ছি। এই যে অ্যান্ড দেখতে পাচ্ছেন, এই অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। অনেকগুলো কনজাংশন আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তারপর দেখেন, হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, ঠিক? বা দ্রুত দৌড়েছিল। বাট কুড নট ক্যাচ দ্য ট্রেন, সে কি করতে পারে নাই? মানে ট্রেনটাকে ধরতে পারে নাই, ঠিক আছে? দেখেন, সেন্টেন্স কিন্তু দুইটা, দেখেন একসাথে করছে, সংযুক্ত করছে কেমনে? হি ran ফাস্ট, সে দ্রুত দৌড়েছিল। হি কুড নট ক্যাচ দ্য ট্রেন, সে ট্রেনটি ধরতে পারে নাই। মনে রাখবেন, যখন আপনারা কনজাংশন ইউজ করবেন,
কনজাংশন ইউজ করার সময় যদি আপনারা দেখেন সাবজেক্ট একই, সাবজেক্ট একটাই, একজনকেই বোঝাচ্ছে, তখন আর দ্বিতীয়বার এখানে সাবজেক্ট ইউজ করার দরকার নাই। আপনি চাইলে এভাবে বলতে পারতেন হি রান ফাস্ট বাট হি কুডন্ট ইজ ক্যাচ দ্য ট্রেন, এটাও বলতে পারতেন আপনি। ঠিক আছে, বুঝতে পারছেন? এটাও আপনি বলতে পারতেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু সাবজেক্ট একই, তাহলে আমার দুইবার বসানোর কোনো প্রয়োজন নাই। মনে রাখবেন একটা নিয়ম আছে বাটের, স্পেশালি বাট যখন দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে আর সেটা যদি একই ব্যক্তিকে বোঝায়, সেক্ষেত্রে একবার সাবজেক্ট দিলেই হয়। এটা মোটামুটি কোঅর্ডিনেটিং কন্ডিশন সবগুলোর ক্ষেত্রে ইউজ করা যায়, কোনো প্রবলেম নেই। তাহলে কোঅর্ডিনেটিং কন্ডিশন হচ্ছে সমজাতীয় ওয়ার্ড, সমজাতীয় সেন্টেন্স, সমজাতীয় ক্লজকে সংযুক্ত করে। ঠিক আছে, তাহলে সমজাতীয় বলতে কি দেখেন তো, এই যে দেখতে পাচ্ছেন এই যে র্যান, এই র্যান হচ্ছে ফার্স্ট টেন্স, এটা ফার্স্ট টেন্স। এই যে খুড, এটাও ফার্স্ট টেন্স। তাহলে খুডও ফার্স্ট টেন্স, রানও ফার্স্ট টেন্স। তাহলে সমজাতীয় সেন্টেন্সকে তারা কি করলো, সংযুক্ত করলো। সমজাতীয় সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, একই টেন্সের, একই জাতীয়। ঠিক আছে, দুইটাই অতীতকাল। ওকে, বুঝতে পেরেছেন ফাতেমা আপু? ফাতেমা আপু বুঝতে পেরেছেন? ওকে ওকে, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে, ক্লাসটা লাইভ হচ্ছে। ওকে, ঠিক আছে। তারপরে দেখেন সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাব ইন্সপেক্টর মানে কি, উপপরিদর্শক। ঠিক আছে, তাহলে সাবঅর্ডিনেটিং মানে কি, ওই ওরকমই আর কি, যে সহযোগিতা করে আর কি। ওকে, দেখেন যে কনজাংশন, ওকে, যে কনজাংশন কোনো সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে সংযুক্ত করে। এখন আপনাদের মনে প্রশ্ন হয়তো, এটা গ্রামাটিক্যাল বিষয়, যদি স্পোকেনের মধ্যে পড়ে না, তারপরে আমি বলি। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজ নিজে নিজে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, বা যে সেন্টেন্স নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, হ্যাঁ, সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে সেই ক্লজ যেটা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। এই যে সাবঅর্ডিনেট ক্লজ একা একা মনের ভাব প্রকাশ করতে পারে না, বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না। ঠিক আছে, তখন কি করে, তখন ও প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে, তাই এটাকে সাবঅর্ডিনেট বলা হয়। ঠিক আছে, সাবঅর্ডিনেট মানেই হচ্ছে প্রিন্সিপালের উপর নির্ভর করা। ঠিক আছে, যেমন একটা থানার ইন্সপেক্টর উপরে কে নির্ভর করে, সাব ইন্সপেক্টর নির্ভর করে। তাহলে ওই থানার প্রিন্সিপাল হচ্ছে ইন্সপেক্টর, আর সাব ইন্সপেক্টর কার উপর নির্ভর করে, ইন্সপেক্টরের উপর নির্ভর করে। ঠিক আছে, ও নিজে নিজে কিছু করতে পারে না, প্রথমে সম্পূর্ণ করেছিল। এটা মনের অর্থ প্রকাশ করে, এটা মনের ভাব প্রকাশ করে, এটার মধ্যে কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যদি বলি দো হি বিগান লেট, যদিও সে দেরিতে শুরু করেছিল, এই দেখেন মনের ভাব কিন্তু প্রকাশ করে নাই। ঠিক আছে, মনের ভাব প্রকাশ করে নাই, কি দাঁড়াচ্ছে বিষয়টা দেখেন। দো হি বিগান লেট, যদিও সে দেরিতে শুরু করেছিল, কি মানে এটা কি হলো, দেরিতে শুরু করছে তো কি হয়েছে, কি হয়েছে দেরিতে শুরু করছিল, ওই যেটা বলতেছে হি ফিনিশড ফার্স্ট, সে প্রথমে কাজ শেষ করেছিল। তাহলে দেখেন হি ফিনিশড ফার্স্ট, সে প্রথমে কাজ শেষ করেছিল, এটা পরিপূর্ণ মনের ভাব অর্থ প্রকাশ করে। কিন্তু দো হি বিগান লেট, যদিও সে সবার শেষে শুরু করেছিল, তাহলে এর কি অর্থ প্রকাশ করে না, এটা কি করে, কিছু একটা চাহিদা থেকে যায় কার উপরে, এই যে ফিনিশডের উপরে। তাহলে কি হবে, দেখেন দো হি বিগান লেট, যদিও সে দেরিতে শুরু করেছিল, হি ফিনিশড ফার্স্ট, সে সবার প্রথমে শেষ করেছিল। মনে রাখবেন, আপনারা যখন কোনো কনজাংশন দেখবেন, এরকম কমপ্লেক্স সাবঅর্ডিনেট কনজাংশন দেখবেন, তখন আপনার সেন্টেন্সটা এইভাবে পড়বেন না, সেন্টেন্সটা এই পরেরটা আগে পড়বেন। ঠিক আছে, অনেক সময় কিন্তু প্রকাশ করে না। সো দ্যাট, সো দ্যাট হি মে শাইন ইন লাইফ, সো দ্যাট হি মে শাইন ইন লাইফ, যাতে সে জীবনে সফল হতে পারে। আচ্ছা, যাতে সে জীবনে সফল হতে পারে, সেটার জন্য কি করে, দেখেন অর্থ প্রকাশ করতেছে না, একটু চাহিদা থেকে যাচ্ছে, কি করে, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। আমি আপনাদেরকে একটু আগে একটা টেকনিক শিখিয়েছিলাম, যে যখন আপনার সাবঅর্ডিনেট কনজাংশন দেখবেন, তখন এই সাবঅর্ডিনেট সেন্টেন্সটা আগে পড়বেন, তারপর প্রিন্সিপাল ক্লজটা পড়বেন। যেমন সো দ্যাট হি মে শাইন ইন লাইফ, সে যাতে সফলতা অর্জন করতে পারে, হি ওয়ার্কস হার্ড, তাই সে কঠোর পরিশ্রম করে। ঠিক আছে, আশা করি বুঝেছেন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশনটা হচ্ছে এরকম, যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজকে সংযুক্ত করে। আর কোঅর্ডিনেটিং হচ্ছে কি করে, ওরা দুইটাই কি থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে, ওরা দুইটাই প্রিন্সিপাল থাকে, কেউ কারোর উপর ডিপেন্ড করে না। তারপর হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ মানে, রিলেটিভ মানে কি বলেন তো, আত্মীয়। রিলেটিভ মানে কি, আত্মীয়, তাই না? মানে তার মানে বোঝা যাইতেছে এরকম কিছু হবে যেটা মনে করেন যে মানে আত্মীয় থাকবে, সম্পর্ক থাকবে, জোড়া জোড়া থাকবে, এরকম। হ্যাঁ, কতগুলো কনজাংশন জোড়ায় জোড়ায় বসে। এতক্ষণ আমরা পড়ছি একটার মধ্যে কনজাংশন ছিল অ্যান্ড বাট, আর একটার মধ্যে ছিল দো, সো দ্যাট,
এদের মধ্যেও কনজাংশন ছিল। এখন কোরিলেটিভ কনজাংশনটা হচ্ছে এখানে দেখেন একটাই, সো দ্যাট একটা, দো একটা, বাট একটা, অ্যান্ড একটা, এখানে একটা একটা কনজাংশন বসছে, ঠিক আছে। বাট কোরিলেটিভ কনজাংশনের মানে হচ্ছে এখানে জোড়ায় জোড়ায় কনজাংশন বসবে, এখানে একটা এখানে একটা, বাট ওরা একসাথে দুইটা করে কনজাংশন বসবে। যখন কোনো সেন্টেন্সে দুইটা করে কনজাংশন বসে তখন সেটাকে আমরা বলতে পারি যে এটা একটা কোরিলেটিভ কনজাংশন। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। কোরিলেটিভ কনজাংশন মানে হচ্ছে ওরা দুইটা কনজাংশন বসবে, ঠিক আছে, আর বাকি উপরে যে দুইটা বললাম সেটা একটা একটা বসবে। ওকে, ঠিক আছে, দেখা যাক। ওকে, তাহলে জোড়ায় জোড়ায় যখন বসে সেটাকে বলে কোরিলেটিভ কনজাংশন। একটা জিনিস মনে রাখবেন, এই জাতীয় কনজাংশন শুধু সমজাতীয় পার্টস অফ স্পিচকে কি করে আগে বসে। আই মিন আপনি যদি নাউন বসান তাহলে ওই পাশেও নাউন বসাতে হবে। দুইটা কনজাংশনের কথা বলছি না, দুইটা কনজাংশন বসবে একটা সেন্টেন্সে, তখন এই পাশে নাউন বসলে ওই পাশেও নাউন বসবে, এই পাশে অ্যাডজেক্টিভ বসলে ওই পাশে অ্যাডজেক্টিভ বসবে, এই পাশে প্রোনাউন বসলে ওই পাশে প্রোনাউন বসবে, এরকম আর কি। এই পাশে ফার্স্ট টেন্স হলে ওই পাশেও ফার্স্ট টেন্স হবে। ওকে, মানে ভার্বের টু হলে ওই পাশেও ভার্বের টু হবে। এটাকে বলা হয় সমজাতীয় পার্টস অফ স্পিচ। মানে পার্টস অফ স্পিচ কোনগুলো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, ওরকম। তার মানে ওরকম সমজাতীয় বসবে। যদি দুইটা ভার্ব বসে, যদি একটা ভার্ব বসে অপর পাশেও ভার্ব বসে, যদি এই পাশে অ্যাডজেক্টিভ বসে ওই পাশে অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে। মানে সমজাতীয় পার্টস অফ স্পিচকে অন্তর্ভুক্ত করে। যেমন তাহলে আমি আপনাদেরকে বলেছি কোরিলেটিভ কনজাংশন হচ্ছে ওরা জোড়ায় জোড়ায় বসে। ওকে, এই যে বোথ ডট 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 এন্ড, এটা একটা জোড়ায় জোড়ায়, এই যে দুইটা না, এই দুইটা জোড়া। নট অনলি বাট অলসো, এরা দুইটা জোড়া জোড়া। যেমন এই যে একটা কনজাংশন, এই যে একটা কনজাংশন, দুইটা। তারপর হচ্ছে রাদার দেন, এই যে দেন একটা কনজাংশন, রাদার একটা কনজাংশন। তেমনি লো, কি নো লেস দেন আছে, নো ফিওয়ার দেন, ইদার ওর, নিদার নর, হ্যাঁ, ওয়েদার ওয়ার, সো দ্যাট, হার্ডলি, হ্যাড, স্কার্সলি, ওয়েন, নো সোনার দেন, অ্যাজ সোন অ্যাজ, সরি, অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, দ্য সেম ডট 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 দ্যাট, ঠিক আছে। এই দেখেন প্রত্যেকটা জোড়ায় জোড়াই এনো দুইটা প্রত্যেকটার সাথে দুইটা করে কনজাংশন বসে আগেগুলো। এই যেমন প্রিন্সিপালে, আর হচ্ছে কি বলে কোঅর্ডিনেশন, এবং হচ্ছে আপনার আরটা কি বললাম সাবঅর্ডিনেটিং, এখানে একটা একটা কনজাংশন বসেছিল। বাট কোরিলেটিভ কনজাংশনে দুইটা। এই ব্রাদার তো নাউন, ব্রাদার কমন নাউন, আর মাসুম হচ্ছে প্রপার নাউন, কিন্তু গডন তো নাউন, ঠিক আছে। দুইটাই নাউন কি করছে, সংযুক্ত করছে। তারপর দেখি আবার, হি ইজ নট অনলি স্টাডিয়াস, মানে সে শুধু পরিশ্রমী মেধাবী নয়, সরি, সে শুধু পরিশ্রমী নয় বা অধ্যবসায়ী নয়, হ্যাঁ, সে আরো কি মেরিটোরিয়াস। দেখেন এই যে এটা অ্যাডজেক্টিভ, আমি বলছি না সমজাতীয় পার্টস অফ স্পিচ বলবে। এই যে স্টাডিয়াস, এটা একটা অ্যাডজেক্টিভ, এবং মেরিটোরিয়াস এটাও একটা অ্যাডজেক্টিভ। যখন কোনো শব্দের শেষে আপনারা ও ইউ এস দেখবেন তখন সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে থাকে। তাই স্টাডিয়াস একটা অ্যাডজেক্টিভ এবং মেরিটোরিয়াস একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে একটা কনজাংশন, এই যে একটা কনজাংশন, দুইটা কনজাংশন বসছে এবং সমজাতীয় পার্টস অফ স্পিচ অন্তর্ভুক্ত করছে। যেমন এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। এই পাশে নাউন হলো, এই পাশেও নাউন হইতো, এই পাশে ভার্ব হলে এই পাশেও ভার্ব হইতো, এরকম। এগুলোকে বলা হয় সমজাতীয়। তারপর দেখেন শেষে আরেকটা আছে, বোথ হি অ্যান্ড হিজ ফ্রেন্ড ওয়ান দেয়ার, মানে কি তারা উভয়ই, উভয় বলতে কি সে এবং তার বন্ধু সেখানে গিয়েছিল। তাহলে দেখেন হি হচ্ছে একটা প্রনাউন, ঠিক আছে, আর এই যে হিজ হচ্ছে একটা প্রনাউন, ঠিক আছে। এই যে হি একটা প্রনাউন, হি একটা প্রনাউন, হি একটা প্রনাউন, হিজ একটা প্রনাউন। তাহলে এরা দুইটা প্রনাউনকে সংযুক্ত করেছে, ঠিক ঠিক আছে। সমজাতীয়, সমজাতীয়, এই পাশেও প্রনাউন, এই পাশেও প্রনাউন, তাই এটা সমজাতীয়, ঠিক আছে। আপনি তাহলে এই যে ফ্রেন্ডের কথা বলতে পারেন, ফ্রেন্ড নাউন, নাউন এবং প্রনাউন একই জাতীয়, ঠিক আছে, এই দুটো একই জিনিস, পরিবর্তে বসে, তবে প্রবলেম নেই। ওকে, তাহলে চলুন আমরা তিন প্রকার পড়ছিলাম। আচ্ছা বলেন তো তিন প্রকার কি কি, ফাতেমা আপু বলেন তিন প্রকার কি কি কনজাংশন পড়ছি আমরা, একটু বলেন। কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোরিলেটিভ কনজাংশন। ভেরি গুড, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। এই নাইদার নর আর ইদার অর, মানে নিদার নর ইদার অর, এই দুইটা কখন বসাবো, মানে কিভাবে বুঝবো, মানে আমরা যে এখানে ইদার অর বসবে, এখানে নিদার নর বসবে, এই আচ্ছা, জিনিসটা কিভাবে বুঝতে পারতাম? ঠিক আছে, ভেরি গুড, গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং মি। আচ্ছা, এটার উচ্চারণটা আপনার নেইদারও করতে পারেন, নিদারও করতে পারেন। তবে আমি যখন আয়ালস দিয়েছিলাম তখন দেখলাম এটা নিদার বলে, ঠিক আছে, তাই তখন থেকে আমি এটাকে নিদার বলি। নিদার নর, আচ্ছা কখন বসবে তাই তো। ওকে, নিদার নর মানে হচ্ছে কি, আমিও ভাত খাই নাই, আমার আম্মাও ভাত খায় নাই, আমিও ভাত খাই নাই, আমার আম্মাও ভাত খায় নাই, এরকম বলি না। আমিও খেলি নাই, আমার ভাইও খেলে নাই। এই যে আমিও না সেও না, দুজনের কেউই না। ইদার, সরি, নিদার নর মানে হচ্ছে দুজনের কেউই কাজটা করে নাই।
আর ইদার ডট ডট অর এটা হচ্ছে এরকম যে আমি নয়তো আপনি, আমি যদি বলি আমি নয়তো আমার বাইক কালকে ঢাকা যাবে, তাহলে কি হবে? ইদার ইদার আই অর মাই ব্রাদার উইল গো টু ঢাকা টুমরো। তার মানে কি, হয়তোবা আমি অথবা আমার ভাই ঢাকা যাবে আগামীকালকে। আর নিদার নর মানে হচ্ছে কেউই যাবে না। বুঝতে পেরেছেন এখন আচ্ছা ক্লিয়ার? প্রথম সেন্টেন্সটা যে নিদার মাসুম নর হিজ ব্রাদার ইজ গিল্টি, এটার মধ্যে তো আমরা ইদারটাও ইউজ করতে পারতাম, তার কারণে অর্থটা চেঞ্জ হতো, কিন্তু তো ব্যবহার করতে কোনো সমস্যা হতো না। না না, কোনো কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা, আপনি এখানে ইদার মাসুম অর হিজ ব্রাদার ইজ গিলটি এরকম বলতে পারতেন, কোনো প্রবলেম নাই, বলা যায়, এটা বলা যায়। কিন্তু আমার প্রশ্নটা বা এখানে যে আমি বুঝবো, আইডেন্টিফাই করবো কিভাবে যে আমি এখানে ইদার বসাতে হবে, এখানে নিদার বসাতে হবে, এটা না আমি বুঝতে পারতাছি না। আচ্ছা, এটা আপনার চাহিদা অনুযায়ী, আপনি কি মনের ভাবটা কি আপনি কি এটা প্রকাশ করতে চান যে আমি না আমার মা কেউই আমরা চুরি করি নাই, এটা বোঝাতে চাচ্ছেন? নাকি আপনি এটা বোঝাতে চাচ্ছেন আমি না আমার ভাই কেউ এই কাজ করে নাই, দুজনের একজন এই কাজটা করে নাই? ঠিক আছে, আমি বলি নিদার নর মানে হচ্ছে কেউই না, আর ইদার ডট ডট অর মানে হচ্ছে হয়তো আমি নয়তো আপনি, এরকম। নিদার নর মানে হচ্ছে কেউ এই কাজটা করে নাই, আর ইদার ডট ডট অর মানে হচ্ছে হয়তোবা আমি নয়তোবা তুমি এই কাজটা করছো, এরকম আর কি। বুঝতে পারছেন? নিদার নর, আমি আবারও বলি, নিদার নর মানে হচ্ছে কেউই অপরাধী না, কথার কথা। নিদার মাসুম নর হিজ ব্রাদার ইজ গিলটি, কেউ অপরাধী না। আর আমি যদি এটা বলি ইদার মাসুম অর হিজ ব্রাদার ইজ গিলটি, হয়তোবা আমি নয়তোবা সরি, হয়তোবা মাসুম নয়তোবা তার ভাই, দুজনের একজন এটা অপরাধী। ঠিক আছে, বুঝেছেন? ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওকে, ঠিক জি আছে, ভাইয়া। ঠিক আছে। তারপর দেখেন আমরা তিন প্রকার পড়েছিলাম, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা সাবঅর্ডিনেটিং, এন্ড দেন হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। সো এখন আমরা এগুলার ব্যবহারটা পড়ি, এতক্ষণ আমরা বেসিক পড়েছি। এখন কোঅর্ডিনেটিং কনজাংশনে কারা কারা ব্যবহার করা হয় সেগুলো আমরা দেখবো। এক নম্বরে হচ্ছে অ্যান্ড, অ্যান্ড ব্যবহার করা হয়। অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। অ্যান্ড কখন ব্যবহার করা হয়? সিমিলার বা একই ধরনের বিষয়কে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। যেমন আমি মাছও খাই না, ডিম খাই না। ঠিক আছে, যদি আমি বলি আমি চা এবং কফি দুটোই আমি খাই না, ভালো লাগে না আমার কাছে। ঠিক আছে, তাহলে সমজাতীয়। ঠিক আছে, আমি প্যান্টও পছন্দ করি না, ট্রাউজারও পছন্দ করি না, তাহলে সমজাতীয় জিনিসকে যখন যুক্ত করবেন তখন আপনি অ্যান্ড ব্যবহার করবেন। আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। চলুন তাহলে শুরু করি। পরবর্তী এক্সাম্পল গুলা দেখেন। দ্য টাইগার ইজ স্ট্রং অ্যান্ড ব্রেভ, বাঘ শক্তিশালী ও সাহসী। তাহলে এই যে দেখেন, স্ট্রং এটা একটা অ্যাডজেক্টিভ, ব্রেভ এটাও একটা অ্যাডজেক্টিভ, তাহলে সমজাতীয় করে নাই? বলুন তো, সমজাতীয়, এই যে স্ট্রং অ্যাডজেক্টিভ, ব্রেভ অ্যাডজেক্টিভ, এই দুটো সমজাতীয় জিনিসকে সংযুক্ত করছে। যখন সমজাতীয় জিনিসকে সংযুক্ত করবে যারা, তারাই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, তারপর হচ্ছে দ্য ম্যান ইজ ওল্ড অ্যান্ড উইক, লোকটি বৃদ্ধ এবং দুর্বল। তাহলে এই যে ওল্ড এটা একটা অ্যাডজেক্টিভ, উইক এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে সমজাতীয় ওয়ার্ডকেই তো এখানে অন্তর্ভুক্ত করেছে। সমজাতীয় ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করে হচ্ছে কোঅর্ডিনেটিভ কনজাংশন গুলা। দেখেন, হাফিজা অ্যান্ড মারিয়া আর টু ফ্রেন্ডস। হাফিজা হচ্ছে নাউন, মারিয়া হচ্ছে নাউন, তাহলে ওরা তো সমজাতীয় জিনিসকে সংযুক্ত করেছে। সমজাতীয় জিনিসকে সংযুক্ত করা হয় অ্যান্ড দ্বারা, মানে সিমিলার জিনিসকে সংযুক্ত করা হয়। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আলী, তোমার কোনো সমস্যা আছে এখানে? ওকে, তাহলে আমরা আরো কিছু জিনিস দেখি। এই দেখো, রিড অ্যান্ড লার্ন। রিডও হচ্ছে ভার্ব, লার্নও হচ্ছে ভার্ব, তাহলে সমজাতীয় ওয়ার্ডকে ওরা সংযুক্ত করেছে। হোয়াইট, হোয়াইট একটা ভার্ব, অপেক্ষা করা, সি দেখা। হ্যাঁ, তাহলে এটাও ভার্ব এটাও ভার্ব, দুটা ভার্ব সমজাতীয়, তাই এখানে অ্যান্ড বসেছে। ওয়াক অ্যান্ড সি, দেখাও একটা ভার্ব, ওয়াক মানে হাঁটা এটাও একটা ভার্ব, সমজাতীয় জিনিসকে অন্তর্ভুক্ত করেছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, আমি জাস্ট সিম্পলি দুটা তিনটা জিনিস বুঝাইলাম। এতগুলা পড়া তো সম্ভব না, আমি যখন শীট দিয়ে দিব তখন তোমরা সেটা পড়ে নেবা। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখি ওয়ারের ব্যবহারটা কি আছে। ওয়ার আমরা কখন ব্যবহার করব? আমরা বলি না এটা অথবা ওটা, আমি চা অথবা কফি দুটার একটা ওইলি হইলো, আমার ভালো লাগে, দুইটাই ভালো লাগে, একটা দাও, যে কোনো একটা, চা দাও নতুবা কফি দাও। এই যে নতুবা অর অথবা, এই অর্থে আমরা ওয়ার ব্যবহার করি। ঠিক আছে, ওকে, দেখা যাক তাহলে। মানে অল্টারনেটিভ, অল্টারনেটিভ মানে কি? চা অথবা কফি দাও, চা দিলেও আপনি খুশি, কফি দিলেও খুশি। আপনি যদি বলেন আমাকে গুড় দাও, অথবা আমাকে চিনি দিতে পারো, তার মানে আপনি চিনিতেও সন্তুষ্ট, আপনি গুড়েও সন্তুষ্ট।
চিনের অল্টারনেটিভ বিকল্প হচ্ছে গুড়, আর গুড়ের বিকল্প হচ্ছে চিনি। তাই বিকল্প ওয়ার্ডকে সংযুক্ত করতে অর ব্যবহার করা হয়। আই থিঙ্ক বুঝেছেন। এই যে ডু, ডু মানে কি? করো অর ডাই, মরো। তাহলে দেখো এটা বিপরীত শব্দ, দুইটা বিপরীত শব্দ, করতে হবে নাহলে মরতে হবে, একটা একটা অল্টারনেটিভ বিপরীত। রিড অর রাইট, পড়া মানে পড়া, আর রাইট মানে লেখা, তাহলে একটা একটা বিপরীত। আমি যদি পড়তাম আগেটা তো সমজাতীয় ছিল, এগুলোও সমজাতীয় কিন্তু বিপরীত। এটাও বার্ব, এটাও বার্ব, কিন্তু সমজাতীয় বাট বিপরীত। ওকে, তারপর দেখেন এখানে আছে রিড, তুমি পড়ো, অর ইউ উইল ফেল, তুমি পরীক্ষায় ফেল করবা। তাহলে দেখো এখানে শর্ত দুইটা, অল্টারনেটিভ, পড়তে হবে, আদারস তোমাকে পরীক্ষায় ফেল করতে হবে। তাহলে এটা অল্টারনেটিভ না, দুইটার একটা তোমাকে করতে হবে, হয় পড়তে হইব নাহলে তুমি পরীক্ষায় ফেল করবা। বিকল্প, তুমি চা খাবা নাহলে কফি খাবা, এরকম বিকল্প। আরো মোর এক্সারসাইজ আছে, দেখেন মোর এক্সারসাইজ কি আছে? ইট অর গো, খাও অথবা যাও, একই জাতীয়। রানা অর রাফি, নাম, একই জাতীয়। হ্যাঁ, এম আই রাইট অর রং, এই যে রাইট সঠিক, এটা রং, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু একটা একটার বিপরীত। এখানে হচ্ছে সঠিক, এখানে হচ্ছে ভুল। সমজাতীয়, প্রথম কন্ডিশন হচ্ছে সমজাতীয়, দ্বিতীয়ত হচ্ছে একটা একটার বিকল্প হবে। ওকে, যেমন গরম ঠান্ডা, গরম একটা অ্যাডজেক্টিভ, ঠান্ডা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে গরম ঠান্ডা একটা একটার বিপরীত। বুঝতে পেরেছো আলী? ওকে, ডু ইউ, দেখো, ডু ইউ স্টাডি ও ওয়ার্ক, তুমি কি পড়াশোনা করো না কাজ করো? দুইটার একটা, এখানে কিন্তু দুইটা একসাথে, এটা বলে না যে তুমি কাজ করো, তুমি কি কাজ করো আর এবং কোথায় পড়াশোনা করো, এটা বলে নাই, বলছে তুমি কাজ করো নাকি পড়াশোনা করো, দুইটার একটা। তাহলে দেখো এই যে স্টাডি ভার্ব, ওয়ার্ক ভার্ব। স্টাডি মানে পড়াশোনা, আর পড়াশোনা যারা করে না তারা কাজ করে, তাহলে একটা একটা বিপরীত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে বাট। বাটের দিকে একটু খেয়াল করো তোমরা। বাট ইংলিশের সবচেয়ে ব্যবহার বেশি করা হয় বাট এবং এন্ডে, ঠিক আছে? ওকে, বাট হচ্ছে বিপরীতার্থক শব্দ বা বাক্যকে সংযুক্ত করতে ব্যবহার করা হয়। তুমি যদি কোনো সেন্টেন্সে, বা আপু যারা আমার ক্লাস করতেছেন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখনই কোনো সেন্টেন্সে বাট দেখবেন, বাট দেখলে আপনার এটা চিন্তা করতে হবে এর আগে যা বলেছে এখন তার বিপরীত বলবে। আপনি যখনই বাট দেখবেন কোনো সেন্টেন্সে, তার মানে যখন বাট পাবেন, বাটের এক পাশে এক কথা বলবে, বাটের আর এক পাশে আরেক কথা বলবে। যদি আগে বালা কথা কয় তাহলে বাটের পরে মন্দ কথা বলবে, যদি আগে মন্দ কথা বলে বাটের আগে মন্দ কথা বলে তাহলে বাটের পরে ভালো কথা বলবে। এই বাট হচ্ছে দুটো বিপরীত ভাইয়া, জি, হ্যাঁ বলেন। ভাইয়া, আমার একটা ক্লাস আছে, যে আমি বলেছিলাম না, একটা ক্লাস আছে, ওকে, এটা ঠিক হয়তো আছে, নিতে হবে, শুরু হবে। ঠিক আছে, আপনি ক্লাস রেকর্ড পাবেন, সমস্যা নেই, এটা রেকর্ড হচ্ছে, ফেসবুকে আছে, আপনি ডাউনলোড করে নেবেন, ইউটিউবে থাকবে, ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে, আমার গুগল ড্রাইভে থাকবে, সমস্যা নেই। ওকে, আপনি লিভ নেন। তারপর দেখেন, তাহলে বাট ব্যবহার করা হয় বিপরীত অর্থে, আগে যা বলছে পরে তার বিপরীত। যেমন দেখেন, দ্য ম্যান ইজ পোর, লোকটি গরিব বাট অনেস্ট, আগে কইতেছে খারাপ কথা, লোকটা বহিনী গরিব, এখন কইতেছে সৎ ভালো কথা। তারপর হি ইজ রিচ, সে ধনী বাট আনহ্যাপি, দেখেন এনে ধনী ভালো কথা বলতেছে, এখন কইতেছে সে অসুখী, বিপরীত শব্দ। মানে বাট হচ্ছে এমন একটা জিনিস, তার আগে যা বলবে পরে তার বিপরীত বলবে, আগে পজিটিভ হলে পরে নেগেটিভ, আগে নেগেটিভ হলে পরে পজিটিভ। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। দেখেন আমি যদি আরো এক্সাম্পল দিই, দ্য ক্যাট ইজ ওয়েক, বিড়ালটি কি দুর্বল বাট অ্যাক্টিভ। এই যে এখানে বলছে খারাপ কথা, কি কথা? দুর্বল। আবার বলছে যে অ্যাক্টিভ মানে কি সক্রিয় সচল, সে দুর্বল কিন্তু তার কাজকর্ম খুবই ভালো, ঠিক আছে? দেখেন, রূপা ইজ ক্লেভার, রূপা খুব চালাক, বা রূপা চালাক বাট লেজি, এখানে ভালো কথা কইছে চালাক মেয়ে, পরে কইছে অলস ব্যক্তি, অলস মেয়ে, ঠিক আছে? তারপর যদি আমি এখানে বলি শি ইজ বিউটিফুল, সে সুন্দরী, ঠিক আছে? বাট স্টুপিড মানে কি বোকা, তার মানে কি দাঁড়াইলো? সে সুন্দরী কিন্তু বোকা, আগে ভালো কথা কইছে পরে মন্দ কথা কইছে। ওকে, তারপরে আম, যাই হোক, এটার মধ্যে সমস্যা আছে কারো? আমি যে বোঝালাম বাট অ্যান্ড অর, এই এই তিনটার মধ্যে কারো সমস্যা আছে? এই তিনটাই বেশি ব্যবহার করা হয়, আরো আছে বাট এই তিনটাই বেশি ব্যবহার করা হয়। সমস্যা নেই ভাই, ফাতেমা আপু, সমস্যা আছে আপনার? তোমার তো লিভ নিছে। ও, ফাতেমা আপু তো ছুটি নিয়েছে। আচ্ছা, সামিরা আপু, সামিরা আপু শুনতেছেন? ওকে, ঠিক আছে। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি? সাবঅর্ডিনেট কনজাংশন আমি আগেই পড়াইছি, যেটা একা একা অর্থ প্রকাশ করতে পারে না। হ্যাঁ, ওরা কি করে? প্রিন্সিপাল ক্লজের সহযোগিতা নেই। ওকে, তার মানে ওরা
কখন সাবঅর্ডিনেট ক্লজ হবে? যখন এদের সামনে কিছু জিনিস থাকবে, যেমন সিন্স, অ্যাজ, বিকজ, এগুলা যখন থাকবে, হ্যাঁ, তখন এগুলাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। আর এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। এই যে এই লেখাগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। কিন্তু যখন এটা কোনো বাক্যের সাথে সংযুক্ত হয়ে ব্যবহার করা হবে, তখন সেই বাক্যটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন as he is an honest man, যেহেতু তিনি সৎ লোক, I respect him, আমি তাকে সহযোগিতা করি। দেখেন এই যে as এখানে বসেছে, as হচ্ছে একটা কনজাংশন। কি কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। আর সাবঅর্ডিনেট কনজাংশন যখন কোনো সেন্টেন্সের আগে বসে, তখন সেটা হয়ে যায় সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ মনের ভাব প্রকাশ করতে পারে না, সেটা প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। দেখেন প্রমাণটা, as যেহেতু হি ইজ এন অনেস্ট ম্যান, যেহেতু সে সৎ ব্যক্তি, তো কি সে সৎ ব্যক্তি? প্রশ্ন রয়ে গেছে না মনের মধ্যে? একটা প্রশ্ন রেখে গেছে মনের মধ্যে। যদিও সে সৎ ব্যক্তি, আচ্ছা যদিও সে সৎ ব্যক্তি, তো কি হয়েছে? এটা কিন্তু অর্থ প্রকাশ করে নাই, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ একা একা অর্থ প্রকাশ করতে পারে না। দেখেন এখন করতে পারবে কার সাহায্য নিয়ে? প্রিন্সিপাল ক্লজের সাহায্য নিয়ে। এই যে এটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, as he is an honest man, যেহেতু তিনি সৎ লোক, I respect him, তাকে আমি সম্মান করি। এখন কিন্তু এটা পুরোপুরি সেন্টেন্সের অর্থ প্রকাশ করেছে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে যে এটা অর্থ নিজে নিজে পরিপূর্ণতা দিতে পারে না, তার জন্য একটা প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করতে হয়। ওকে, যদি আমি আরেকটা নেই, আমাদের ফাতেমা আপুর কথাই বলি, ওই জন্য লেখাও আছে ফাতেমা। ফাতেমা উইল আন্ডারস্ট্যান্ড, ফাতেমা কি করে? আচ্ছা ইট আছে না, ফাতেমা উইল আন্ডারস্ট্যান্ড ইট, ফাতেমা এটা বুঝতে পারে। হ্যাঁ, এস, কারণ শি ইজ ব্রিলিয়েন্ট, কারণ সে মেধাবী। তাহলে দেখেন আমি যদি বলি এস শি ইজ ব্রিলিয়েন্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখেন এস শি ইজ ব্রিলিয়েন্ট, কি বলবো? কারণ সে মেধাবী। আচ্ছা কি সে, মানে কারণ সে মেধাবী, এটা কোনো কিছু হইল? এটা কি অর্থ দিল? দিল না। তাহলে কি বলবো? ফাতেমা উইল আন্ডারস্ট্যান্ড ইট, ফাতেমা এটা বুঝতে পারবে। ঠিক আছে, কেন বুঝতে পারবে? কারণ শি ইজ ব্রিলিয়েন্ট, সে মেধাবী। তাহলে পুরো সেন্টেন্সটা অর্থ প্রকাশ করে তখনই যখন এই যে প্রিন্সিপাল ক্লজকে অন্তর্ভুক্ত করে অর্থ প্রকাশ করে। তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একা একা অর্থ প্রকাশ করতে পারে না। আমরা কিভাবে বুঝবো এটা সাবঅর্ডিনেট ক্লজ? কারণ এখানে একটা অ্যাজ আছে, আর অ্যাজ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আর সাবঅর্ডিনেট কনজাংশন যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয়, সেই সেন্টেন্সটা হয়ে যায় সাবঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট সেন্টেন্স। ওকে, আরেকটা জিনিস দেখবেন, আমি নোট লিখে রেখেছি, সময় বোঝাতে সিন্স ব্যবহার করা হয়। সিন্স নিজেও একটা কি জানেন? সিন্স নিজেও একটা সাবঅর্ডিনেট ক্লজ। সিন্স নিজেও একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ আছে 20+, মানে কি 20টারও বেশি। ঠিক আছে, বা আরো বেশি থাকতে পারে, আমি জানি না, কিন্তু আমাদের সবগুলো প্রয়োজন নেই। স্পিকিং এর ক্ষেত্রে আমাদের আহামরি প্রয়োজন হয় না। আপনাদের বোর্ড পরীক্ষা দিবেন না, কথা বলার জন্য যতটুকু দরকার আমরা জাস্ট ততটুকুই কভার করব। ওকে, তাহলে সিন্স আমরা জানি কি সময় বোঝাতে, নির্দিষ্ট সময় বোঝাতে বা বেলা বোঝাতে সিন্স ব্যবহার করা হয়ে থাকে। আবার সিন্স একটা কনজাংশনও। ওকে, তাহলে দেখেন এখানে আছে দো অলদো, এটাও হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যখন কোনো সেন্টেন্সে আপনি দো অলদো দেখবেন, হ্যাঁ, এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট কনজাংশন। এটা সাবঅর্ডিনেট কনজাংশন যখন বাক্যে ব্যবহার করা হয়, তখন সেই বাক্যটা সাবঅর্ডিনেট কি বলে ক্লজ হয়ে যায়। এমনিতে এগুলা কনজাংশন, এমনিতে এগুলোকে বলা হয় কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন বলে। যখন এরা বাক্যে ব্যবহার হয়ে যায়, তখন সেই বাক্যটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়, মানে পরনির্ভরশীল হয়ে যায়, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। দো অলদো অর্থ হচ্ছে যদিও, দো অলদো অর্থ হচ্ছে যদিও। ওকে, দো হি ইজ পোর, দেখেন এটা কি অর্থ প্রকাশ করলো? যদিও সে গরিব, এটা কি অর্থ প্রকাশ করলো? যদিও সে গরিব, এটা তো অর্থ প্রকাশ করে নাই, এটা সাবঅর্ডিনেট ক্লজ। কেমনে বুঝলাম? একে এটা অর্থ প্রকাশ করে নাই, দ্বিতীয়ত এখানে দো আছে, তাই এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ অর্থ প্রকাশ করে কার উপর নির্ভর করে? প্রিন্সিপাল ক্লজের উপরে। এই যে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা আমরা প্রিন্সিপাল ক্লজ কিভাবে চিনলাম? প্রিন্সিপাল ক্লজ হয় সাধারণত একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব যখন থাকে, তখন সেটাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। এটা গ্রামাটিক্যাল একটা বিশাল ব্রড এরিয়া আছে এগুলো নিয়ে। ওকে, তারপর দেখেন আমি যদি বলি দো, যদিও, হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা আছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ।
কেন সাবঅর্ডিনেট ক্লজ? প্রথমত এটা যদিও তার অনেক টাকা আছে, এটা অর্থ প্রকাশ করে না। আর দ্বিতীয়ত দো নিজে একটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা দুইটা কারণে এটাকে বলবো সরি সাবঅর্ডিনেট কনজাংশন। আমরা দুইটা কারণে এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট সেন্টেন্স। এক, এটা অর্থ প্রকাশ করতে পারতেছে না, আর দ্বিতীয় দো একটা সাবঅর্ডিনেট কনজাংশন। ওকে, তো দো হি হ্যাজ মাছ মানি, যদিও তার অনেক টাকা আছে, কি হয় না, যাচ্ছে না, মিলে না, তাহলে কি বলে এটার উপর নির্ভর করছে হি ইজ নট হ্যাপি, মানে যদিও তার অনেক টাকা আছে সে সুখী নয়। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ান। ওয়ান কখন ব্যবহার করা হয়? ওয়ান ওয়ান ব্যবহার, ওয়ানের দুইটা অর্থ, একটা হচ্ছে কখন আর একটা হচ্ছে যখন। তাহলে কখন 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 হবে আর কখন যখন হবে? যখন কোনো সেন্টেন্সে ওয়ান ব্যবহার করার পর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবে তখন সেটা হয়ে যাবে আপনার কখন। আর যখন কোনো সেন্টেন্সে ওয়ান ব্যবহার করার পর প্রশ্নবোধক চিহ্ন থাকবে না তখন তার অর্থ হবে যখন। ওকে, চলুন তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ওয়ান ইউ গো আউট, যখন তুমি বাইরে যাও, ইউ উইল ইনফর্ম মি, তুমি আমাকে জানাবে। তাহলে এনে কখন হয়েছে না, কারণ কখন হইতো যদি এনে প্রশ্নবোধক থাকতো আর প্রশ্ন তৈরি করতো তাইলে হইতো হয়তো বা, কিন্তু এখন এটা যখন। ওয়ান ইউ গো আউট, যখন তুমি বাইরে যাবা, ইউ উইল ইনফর্ম মি, আমাকে তুমি জানাবা। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি। এই যে সকল, আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, সকল প্রকার ডাব্লিউএস কোয়েশ্চেন যে ওয়ার্ডগুলো আছে এই সবগুলো সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলো যখন কোনো সেন্টেন্সের আগে বসে প্রশ্ন না করে তখন এগুলাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সকল প্রকার যতগুলো ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড আছে বা ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড আছে এই সবগুলাই হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। একটা সোজা হিসাব মনে রাখবেন, এই যে এখানে যত প্রকার ডাব্লিউএস কোয়েশ্চেন আছে সবগুলো সাবঅর্ডিনেট কনজাংশন। দেখলেই মনে করবেন যে এটা একটা সাবঅর্ডিনেট সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ, একা একা অর্থ প্রকাশ করতে পারবে না। দেখেন, আই উইল প্রেজেন্ট, আমি কি করব, উপস্থিত হব। দেখেন এটা কিন্তু অর্থ প্রকাশ করতেছে। আই উইল প্রেজেন্ট, আমি উপস্থিত হব বা আমি সেখানে থাকবো। বাট আপনি যদি বলেন ওয়ান ইউ উইল কল মি, যখন তুমি আমাকে কল করবে, এটা কিন্তু অর্থ প্রকাশ করে না। যখন তুমি কল করবে বা ডাকবে, এটা কি হইলো, হয় নাই। প্রথমত আমরা অর্থ মিলাইতে পারতেছি না, দ্বিতীয়ত ওয়ান আছে, আর ওয়ান একটা জন্মগত সাবঅর্ডিনেট কনজাংশন, তাই বাক্যে যখন বসে সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। আর সাবঅর্ডিনেট ক্লজ কখনো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, সেটা প্রিন্সিপাল ক্লজের সহযোগিতা নেই। এই যে এটার সহযোগিতা নিবে, আই উইল প্রেজেন্ট, আমি উপস্থিত হব, ওয়ান ইউ উইল কল মি, যখন তুমি আমাকে ডাকবে বা ফোন করবে। আচ্ছা, দ্যাট, দ্যাট নিজেও একটা জন্মগত সাবঅর্ডিনেট কনজাংশন, যখন কোনো বাক্যে বসে তখন সেটা হয়ে যায় সাবঅর্ডিনেট ক্লজ। এখন এরা যে বাক্যে বা যে অংশটুকুর আগে বসবে তারপরের অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখেন এখানে বসে দ্যাট, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এখানে বসছে দ্যাট, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এখানে বসছে দ্যাট, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ যখন কনজাংশন গুলো বসবে তার পরের অংশগুলো সাবঅর্ডিনেট ক্লজ হবে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আর যেটার আগে থাকবে না সেটা প্রিন্সিপাল ক্লজ। যেমন ফারিহা সেজ, ফারিহা বলে, হ্যাঁ ফারিহা সেজ, ফারিহা বলে, এটার অর্থ প্রকাশ করে, এটার আগে কোনো কনজাংশন নাই, তাই এটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। সেজ ফাইনাইট ভার্ব আর সাবজেক্ট হচ্ছে ফারিহা। দ্যাট শি উইল বি এ ডক্টর, যে সে একজন ডাক্তার হবে। এটা কি হয়, আমরা এরকম বলি যে সে একজন ডাক্তার হবে, যে সে একজন ইঞ্জিনিয়ার হবে, যে সে একজন নায়ক হবে, একজন গায়ক হবে। এটা কি মিলে না? দ্যাট থাকার কারণে এটা অর্থ প্রকাশ করতেছে না। আর দ্বিতীয়ত দ্যাট নিজে একটা কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, আর যখন কোনো বাক্যে বসে সেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। সো দ্যাটের ক্ষেত্রে সেম, সো দ্যাট, সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, যেন, একই জিনিস। এটাও আপনার হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশন, যখন বাক্যে বসবে তখন তার পরের অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। আর সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেলে সেটা অর্থ প্রকাশ করতে পারবে না, পূর্বের সাথে আপনাকে সহযোগিতা নিতে হবে। যেমন দেখেন, সো দ্যাট উই ক্যান লিভ, যাতে আমরা বসবাস করতে পারি। এটা কোনো অর্থ কিছু দিল, দেয় নাই, এটা কি করতেছে, প্রিন্সিপালের উপর নির্ভর করতেছে, প্রিন্সিপাল ক্লজের উপর। যেমন উই ইট, আমরা খাই, সো দ্যাট উই ক্যান লিভ, আমরা যাতে বাঁচতে পারি। তারপরে হচ্ছে আনটিল, ঠিক আছে। আনটিল অর্থ হচ্ছে যে পর্যন্ত না, আমি বলি না যে পর্যন্ত না তুমি আমার কল রিসিভ করবো সেই পর্যন্ত আমি তোমার কল দিব, যতক্ষণ না পর্যন্ত তুই না আসবে আমি আমি যাব না, যতক্ষণ পর্যন্ত তুই আমার কথা শুনবে তোর আমি টাকা দিব না। তো এই যে এই কথাগুলো আমরা ব্যবহার করি ইংরেজিতে কথা বলার সময়, সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এই কনজাংশন ইউজ করে ব্যবহার করতে হবে। ওয়াইট হিয়ার, অপেক্ষা করো, আনটিল, যতক্ষণ না পর্যন্ত আই রিটার্ন, আমি ফিরে আসি। ঠিক আছে, তাহলে টিল, আনটিল, এগুলা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলা যখন বসে এর পরের অংশ সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়, একে একে অর্থ প্রকাশ করতে পারে না। ঠিক আছে, আর আনটিল অর্থ হচ্ছে যতক্ষণ না,
আনটিল মানে যতক্ষণ না, আর টিল মানে পর্যন্ত। হ্যাঁ, তুমি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, তার মানে কি, এই যে ওয়াইট হিয়ার, সরি, হ্যাঁ ওয়াইট হিয়ার, তুমি অপেক্ষা করো টিল আই রিটার্ন, আমি আসা পর্যন্ত। বাট আনটিল মানে যতক্ষণ না, এটা না না শব্দটা চলে আসে, আর টিল মানে পর্যন্ত, আর আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। ওকে, এই বুঝতেছো তোমরা? ভাই ওই সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশনের আগে এবং পরের ওয়ার্ড দুইটা সেম হবে না, মানে সেম পার্ট অফ স্পিচ হবে না, না না না, কোঅর্ডিনেট সেম কনজাংশনের ক্ষেত্রে? সেম পার্টস অফ স্পিচ জরুরি না তো, সেম পার্টস অফ স্পিচ জরুরি না, ঠিক আছে, এখানে হবে না, এরকম না বিষয়টা, ঠিক আছে। ওকে, যেমন তোমরা হয়তো জানো একটা কন্ডিশন, ইফ, ইফ নিজেও একটা সাবঅর্ডিনেট কনজাংশন। যদি এরকম হয় না, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব, মনে রাখবা এটা ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনে কি হয়, প্রথম অংশ হয় হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ তাহলে ফিউচার ইনডিফিনিট হবে, তাহলে তো হইলো না, তাই না? ওটা ওরকম হইতে পারে, অন্যটা হইতে পারে, কোনো প্রবলেম নেই। তো আনটিল তো বুঝতে পারছো তাই না, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আর টিল মানে যতক্ষণ পর্যন্ত, আনটিল মানে না থাকবে সাথে। যেমন দেখো, স্টাডি, পড়াশোনা করো বা অধ্যয়ন করো, আনটিল 9, যতক্ষণ না 9টা বাজে। হ্যাঁ, 9টা না বাজা পর্যন্ত তুমি পড়াশোনা করো। কিপ ওয়াকিং, হাঁটতে থাকো, আনটিল, যতক্ষণ না পর্যন্ত ইউ ফাইন্ড এ মস্ক, একটা তুমি মসজিদ, কি বলে, তুমি কিপ ওয়াকিং, হাঁটতে থাকো, আনটিল, যতক্ষণ না পর্যন্ত ইউ ফাইন্ড এ মস্ক, যতক্ষণ না তুমি মসজিদ পাও, খুঁজে পাও, ঠিক আছে। ওকে, এই যে ওয়াইল, এটাকে অনেকে বলে হোয়াইল, হোয়াইলও বলতে পারেন আপনাদের ইচ্ছা, কিন্তু উচ্চারণটা ওয়াইল, ঠিক আছে। ওয়াইল মানে এই সময়ের মধ্যে। হ্যাঁ, মানে একটা কাজ করতেছেন, যেমন এখানে একটা লাইন যদি আমি বলি, বাগানে হাঁটার সময় আমি অনেক পাখি দেখেছিলাম, তাহলে যখন, যে সময় আপনি হাঁটতেছিলেন ওই সময় বোঝাতে ওয়াইল ব্যবহার করা হয়। ওয়াইল, যখন, আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটতেছিলাম, ইন দ্য গার্ডেন, বাগানে, আই স ম্যানি বার্ডস, আমি অনেকগুলা পাখি দেখেছিলাম। তাহলে ওয়াইল মানে হচ্ছে যে সময় আপনার কাজটা করতেছেন ওই সময়ের মধ্যে। ওয়াইল অর্থ আপনি যদি বলেন যখন, তাও হয়ে যাবে। ওয়াইল অর্থ আপনি যদি বলেন যখন, যখন ধরে পড়েন তাতেও হয়ে যাবে। ওয়াইল মানে আপনি যখন ধরলেও হয়ে যাবে, ঠিক আছে। অথবা যেমন এই সময়ের মধ্যে, যে সময়ের মধ্যে, যেমন ওয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যে সময় আমি বাগানে হাঁটতেছিলাম, আই স ম্যানি বার্ডস, আমি অনেকগুলো পাখি দেখছিলাম বা পাখি দেখেছিলাম, ঠিক আছে। তাহলে ওয়াইল অর্থ হচ্ছে এই সময়, অথবা এই সময়ের মধ্যে, অথবা যখন, ঠিক আছে। যেমন দেখেন, ওয়েল রানিং অন দ্য স্ট্রিট, হ্যাঁ, রাস্তায় দৌড়ানোর সময়, বা যখন রাস্তায় দৌড়াতেছিলাম, হ্যাঁ, বা দৌড়াচ্ছি, কি হইলো, হি ফেল ডাউন, তাহলে শিখেছে রাস্তায় দৌড়ানোর সময় সে পড়ে গিয়েছিল, রাস্তায় দৌড়ানোর সময় সে পড়ে গিয়েছিল। তাহলে রাস্তায় দৌড়ানোর সময়, এটা সময়, ওয়াইল দিয়ে একটা সময় বোঝায় যখন কাজটা করে। তাহলে শিখেছিল ফেল ডাউন, সে পড়ে গিয়েছিল। তারপরে দেখেন, অ্যাজ ইফ, অ্যাজ দো, সরি, হ্যাঁ, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এর অর্থ হচ্ছে যেন, সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। সে এমন, আরে ভাই তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হয় তুমি দুনিয়ার সবকিছু জানো, বলি না আমরা, বলি তো, এই কথাগুলো আপনার বলতে হলে অ্যাজ ইফ, অ্যাজ দো ব্যবহার করতে হবে। যেমন হি স্পিক্স, সে বলে, অ্যাজ ইফ, যেন, হি ওয়ার ম্যাড, মানে সে সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল, ঠিক আছে। হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, এমন ভাবে, হ্যাঁ, যেন, হি ওয়ার ম্যাড, সে পাগল, বা, ঠিক আছে। আরো যদি বলে সে এমন ভাবে কথা বলছে যেন সে পাগল, এরকম। তাহলে অ্যাজ দো, অ্যাজ ইফ, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এগুলো বাক্যে বসলে সাবঅর্ডিনেট ক্লজ হবে, আর একলা একলা অর্থ প্রকাশ করতে পারবে না। যেমন দেখেন, অ্যাজ ইফ, যেন, হি ওয়ার ম্যাড, সে পাগল, অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, যেন সে পাগল বা পাগল ছিল, এরকম একটা কিছু। এই অর্থ দিছে, দেয় নাই, তার এর উপর নির্ভর করতেছে। হি স্পিক্স, সে বলে এমন ভাবে কথা যেন সে পাগল। তারপর সর্বশেষ আমরা পড়বো কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ মানে কি, জোড়ায় জোড়ায়, কোরিলেটিভ মানে কি, জোড়ায় জোড়ায় কনজাংশন। এই যে একটা কনজাংশন, এই যে একটা কনজাংশন, ঠিক আছে, জোড়ায় জোড়ায় কনজাংশন। এদের বৈশিষ্ট্য কি, এই পাশে যা নিবে এই পাশেও তাই নেবে, ঠিক আছে। যেমন দেখেন, হি বিহেভস, সে আচরণ করে, অ্যাজ দো, দেখেন এই যে অ্যাজ আছে, হ্যাঁ, সে কি বলছে, হি বিহেভস, সে আচরণ করে, অ্যাজ, যেন, কি, দো হি ওয়ার এ লিডার, তার আচরণ এমন সে যেন কোনো এক নেতা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, সে এমন ভাবে আচরণ ভাই করে। এখানে কি ভাই এখানে টেন্স তো চেঞ্জ হয়ে যেত নাকি? হ্যাঁ, হইতে পারে তো। ও, ওই যে বুঝলাম, তোমার কথা আমি বুঝি নাই। মানে
হ্যাঁ হইতে পারে তো। আমি তোমার বলি এই যে এই উদাহরণটা এখানে বলে চলে আসছে কি, আমি তো এটাই পড়তেছি এখন, বুঝছো? এস দো কমপ্লেক্সের ক্ষেত্রে এরকম নিয়ে নাই, কোরিলেটিভের ক্ষেত্রে আছে। এই যে কোরিলেটিভ এটার ক্ষেত্রে আছে, ঠিক আছে? এস দো তো কোরিলেটিভ না, এটা এখানে বলে চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে আমরা এখন কোরিলেটিভ গুলো পড়বো, তাহলে তোমার মধ্যে আর কনফিউশন হবে না। এই পর্যন্ত, সরি সরি, কোন পর্যন্ত? এই যে এই দুইটা ক্রস, এই দুইটা হচ্ছে তোমার এস দোর উদাহরণ এখানে চলে আসছে, ঠিক আছে? এই যে এখান থেকে কোরিলেটিভ, এখান থেকে কোরিলেটিভ। ওকে, দেখো, হাজি মহসিন ওয়াজ বথ অনেস্ট। হ্যাঁ, হাজি মহসিন কি ছিল? সৎ ছিল, আর কি ছিল? এন্ড রিচ। দেখো, এই যে এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ। সে সৎ ছিল এবং ধনী ছিল, তাহলে দুইটা অ্যাডজেক্টিভকে একসাথে সংযুক্ত করছে। তারপরে দেখো, আই ওয়ান্ট টু বোথ, আমি গিয়েছিলাম কোথায়? ঢাকা এবং পাবনা। তো পাবনাও নাউন, এই প্রপার নাউন, ঢাকাও প্রপার নাউন। তারপর যদি আমি বলি বোথ সিফাত, সিফাত কি করেছে? বোথ সিফাত, সিফাত অ্যান্ড সাকিব উভয়ই ওয়েন্ট টু স্কুল, স্কুলে গিয়েছিল। তার মানে দেখো, এই যে কোরিলেটিভের ক্ষেত্রে সমজাতীয় হয়, সাকিব একটা প্রপার নাউন, এটা একটা প্রপার নাউন, তাহলে দুইটা প্রপার নাউনকে সংযুক্ত করছে। ওকে, আশা করি বুঝতে পারছো। বুঝতে পেরেছো? ওকে, সো দ্যাট, সো দ্যাট তো আমরা পড়ছি, যদি এই দুইটা পাশাপাশি থাকতো, একবারে লাগানো থাকতো, তাহলে হচ্ছে সো দ্যাট মানে যাতে, আর এটা সাবঅর্ডিনেট কনজাংশন হইতো। আর যেহেতু সো ডট ডট দ্যাট দেওয়া আছে, তার মানে এটা কোরিলেটিভ কনজাংশন, কারণ সো দ্যাট একসাথে বসে, তাই এটা একটা কনজাংশন। বা সো একটা কনজাংশন, দ্যাট একটা কনজাংশন, এই দুইটা কনজাংশন হওয়ার কারণে এটা কোরিলেটিভ কনজাংশন। সো দ্যাটের মাঝে একটি অ্যাডজেক্টিভ বসে, কি বসে? একটা অ্যাডজেক্টিভ বসে। আর দ্যাটের পরে একটি ফলাফল হয়, মানে ফলাফল হয় এই কাজের কারণে, এরকম বসে। যেমন হি ইজ সো উইক, মনে রাখবা সো এর পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। উইক একটা অ্যাডজেক্টিভ। দ্যাট হি ক্যান নট ওয়াক, যে মানে কি বলতেছে? সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে সে উইক, সে দুর্বল, তার ফলাফলটা কি? সে হাঁটতে পারে না। সে দুর্বল, আর এই দুর্বলের কারণে সে হাঁটতে পারে না। ঠিক আছে? আমার তো আরেকটা ক্লাস আছে, কয়টা বাজে? মেসেজ করতেছে ওরা। আরে 3 মিনিট বেশি হয়ে গেছে। ওকে, ঠিক আছে, দেখো, তাহলে কোরিলেটিভ মানে কি? সমজাতীয় জিনিসকে সংযুক্ত করবে। এখানে যদি আমি দেখি, দ্য বুক ইজ সো ইম্পর্ট্যান্ট দ্যাট, আচ্ছা দেখো, দ্য বুক ইজ সো ইম্পর্ট্যান্ট, বইটা এতই গুরুত্বপূর্ণ, দ্যাট ইউ শুড রিড ইট, তোমার এই বইটি পড়া উচিত। তাহলে দেখো, সো এর পরে কি হওয়ার কথা? একটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, হয়েছে ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ। তারপরে এটার ফলাফল হবে, বইটা এত ইম্পর্টেন্ট, এর ফলাফলটা কি? তোমাকে পড়তেই হবে। ঠিক আছে? সো দ্যাট যখন দেখবা তোমরা, সো ডট ডট দ্যাট, সো এর পরে অ্যাডজেক্টিভ হবে, আর দ্যাট এর পরে তার একটা ফলাফল হবে। বইটা খুবই গুরুত্বপূর্ণ, তার ফলাফলটা কি তোমাকে অবশ্যই পড়তে হবে। ঠিক আছে? এই যে দেখো, নট অনলি বাট অলসো, এটা আমরা সারাদিন ব্যবহার করি। ঠিক আছে? নট অনলি এখানে যা হবে, এখানেও তা হবে, দুই পাশে সমজাতীয় জিনিস হবে। যেমন নট অনলি সাকিব, শুধু বা স্থানকে বেছে নেওয়া বোঝায়। যেমন আমি ঢাকা যাব, নাহলে বরিশাল যাব। এরকম আর কি। ঠিক আছে? আমি বলে আমি স্কুলে যাব, নয়তো খেলতে যাব, এরকম দুইটার একটা বাছাই করতে হবে। যেমন আইদার ইউ অর ইউর ব্রাদার হ্যাজ ডান ইট, হয় তুমি না হয় তোমার ভাই এটা করেছে, দুজনের একজন। আর নিদার নর মানে দুজনের কেউই না। আর ইদার ওর মানে হচ্ছে দুজনের একজন কাজটা করবো, বা দুইজনের একটা জায়গায় যাওয়া হবে। বা যে কোনো দুইটার মধ্যে একটা চুজ করা কি ইদার ওর ব্যবহার করা হয়। আর নিদার নর মানে হচ্ছে একটা পছন্দ করা হয় না, বাছাই করা হয় না। ঠিক আছে? এই যে নিদান নদ, নিদান নদের মধ্যে দুটির একটাও নয়, এরকম বোঝাতে নর ব্যবহার করা হয়। মানে ইদার মানে হচ্ছে দুজনের একজন এই কাজটা করবে। আর নিদান নর মানে হচ্ছে দুজনের কেউ এই কাজটা করবে না। যেমন আমি আগেও পড়িয়েছি, হি ইজ নিদার পোলাইট, না সে ভদ্র, নর ফ্রেন্ডলি, না সে কি বন্ধুত্ব সুলভ, কোনোটাই না। তাহলে দুইটার কোনোটা নাই, নিদান নর। আর দুইটার মধ্যে একটা ইদার ওর। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার আরেকটা ক্লাসের সময় হয়ে গেছে, 6 মিনিট বেশি হয়ে গেছে। তো ক্লাসটা, তোমাদের কোনো ক্লাসের সমস্যা আছে বলো তো? ফাতেমা আপুর সমস্যা আছে ক্লাসে? সমস্যা আছে? হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নাই কারণ, না? ওকে, এগুলাই পড়া থাকবে, এগুলা ব্যবহার করে যে কনজাংশনগুলো দিয়েছি আমি, পড়িয়েছি, সেই কনজাংশন দিয়ে সবগুলা ব্যবহার করে 20টা সেন্টেন্স লাগবা। 20টা সেন্টেন্স, এখানে 20টা কনজাংশন ব্যবহার করে 20টা সেন্টেন্স লিখে প্র্যাকটিস করবা। এটাই তোমাদের হচ্ছে হোমওয়ার্ক।
আশা করি